এই ক্লাসে আমরা রেকারেন্স ফর্মুলা 2 এবং রেকারেন্স ফর্মুলা 3 এই দুইটা ফর্মুলাকে একসাথে শিখব। খুবই ছোট্ট এবং খুবই সহজ একটা প্রবলেম। সো প্রথমত আমরা এই দুইটা ফর্মুলাকে একটু বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই ফর্মুলার মধ্যে কি বোঝানো হয়েছে এবং কিভাবে এই ফর্মুলা থেকে আমরা সমাধান ফাইন্ড আউট করতে পারি। সো আমরা একটু যদি খেয়াল করি তাহলে রেকারেন্স ফর্মুলা 2 এর মধ্যে কি আছে দেখেন। রেফারেন্স ফর্মুলা 2 এর মধ্যে আছে যে n প্রাইম x। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের যে বেসেল ফাংশন আছে এই বেসেল ফাংশনকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে এইটা থেকে এইটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? x এর সাপেক্ষে অন্তরীকরণ। x এর সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, কত সুন্দর জিনিস। এই অংশটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে বেসেল ফাংশনটা আছে এইটার ডিফারেন্সিয়েশন বের করতে হবে। আর এই মানটা, এই যে n-1x, এইটা আমরা কিভাবে পাবো? এইটা আমরা পাবো সহগ সমীকৃত করে। সহগ সমীকৃত করে আমরা এটা পাবো, ঠিক আছে। আর রেফারেন্স ফর্মুলা 3 এ কি আছে দেখেন। রেফারেন্স ফর্মুলা 3 এ এখানে দেখেন যে n'(x) আছে, তার মানে হচ্ছে এইটার ডেরিভেটিভস আছে। তারপর এই যে অংশটা মানে এটাও কিন্তু একটা বেসেল ফাংশন, এটাও কি একটা বেসেল ফাংশন। এইগুলোকে আমরা সহগ সমীকৃত করে পাবো, সহগ সমীকৃত করে পাবো। তো চলুন আমরা শুরু করি। সো প্রথমতই আমরা বেসেল ফাংশনের ডেফিনেশনটাকে লিখে নিলাম। তারপরে এই সমীকরণকে আমরা দেখেন এই যে এখানে কি আছে এই অংশটা আগে খেয়াল করে x দ্বারা পরে গুণ করব। সো এটাকে জাস্ট আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে jn x এর ডিফারেন্সিয়েশন কি হবে? jn প্রাইম x। খেয়াল করি আমরা একটু, দেখেন এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে jn প্রাইম x, এই যে প্রাইম, আর এখানে হচ্ছে r = 0 থেকে ইনফিনিটি। ওকে, এখন খেয়াল করেন ডিফারেন্সিয়েশনটা কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তার মানে শুধুমাত্র এই অংশটা হচ্ছে চলক, বাকি সব কিন্তু ভেরিয়েবল। মানে এই অংশের মধ্যে চলক আছে, বাকি সব অংশ কি? সব অংশ হচ্ছে কনস্ট্যান্ট। বাকি সবগুলো কি কনস্ট্যান্ট, ভেরিয়েবল না, কনস্ট্যান্ট। এইটা হচ্ছে এই জায়গার মধ্যে শুধু ভেরিয়েবল আছে, বাকি সব জায়গা হচ্ছে কনস্ট্যান্ট। সো বাকি সব কিছু যেরকম আছে সেরকম আমরা লিখে দিব যে গামা r+1 গামা n+r+1, উপরে কি আছে -1r। এখন এই জায়গাটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি জানি? আমরা জানি ddx of x⁴n সমান nx⁴n-1। তাহলে এখানে x, তাহলে এখানে x বলতে কত? এখানে x বলতে হচ্ছে x/2, আর n বলতে কত? n বলতে হচ্ছে n+2r। এইটাই তো, তাই না? সো আমরা এটাকে সূত্রের মধ্যে ফালাই, তাহলে এটা হবে n+2r আর x⁴ অর্থাৎ x/2n-1। এখন আপনি যে x ধরেছেন এটাকে আপনি x ধরেছিলেন, বাট এটা তো x না। x/2 কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হাফ। মানে আপনি যাকে x ধরেছেন সে যদি x না হয় তাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে x/2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ। এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের এইটার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। খুব সহজ জিনিস। সো আমরা এই লাইনটাকে একটু লিখে দিলাম। এখন খেয়াল করি এখানে ছিল আমাদের n+2r, n+2r, এখানে আমরা লিখলাম 2n+2r। খেয়াল করি এখানে ছিল আমাদের n+2r আর এখানে আমরা লিখেছি 2n+2r। সো এটা থেকে একটা n বিয়োগ করে দিলে আমরা এই লাইনটা পেয়ে যাব। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই প্রমাণটা যদি আপনি মিলাতে চান তাহলে আপনার 2n+2r দরকার। কারণ এখান থেকে যখন আপনি 2 কমন নিয়ে নেবেন তখন আপনি পাবেন n+r, আর ওই n+r এর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি এই প্রমাণটাকে পাবেন। আচ্ছা, তাহলে পরের লাইনে কি করা হয়েছে? পরের লাইনে এই n+2r কে জাস্ট লেখা হয়েছে 2n+2r - n। এটা থেকে এটাকে বিয়োগ করলে কিন্তু এই অংশটাই আমরা পাবো, তাই না? আর বাকি যা যেমন ছিল ঠিক তেমনই লেখা হয়েছে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে বাকি সব সেম থাকবে, শুধুমাত্র হচ্ছে উপরে যে অংশটা আছে এটাকে দুইটা পার্টে ডিভাইড করা হবে। একটা হচ্ছে -1r 2n+2r ইন্টু x ইন্টু এত, মানে -1টা বাদ। আর পরের লাইনে মানে তারপর মাইনাস দিয়ে হবে -1 এর সাথে সব অংশ। মানে একটা হচ্ছে এই অংশের সাথে সব অংশ থাকবে আর একটা হচ্ছে -n এর সাথে সব অংশ থাকবে। এটাকে জাস্ট আমরা দুইটা পার্টে ডিভাইড করে দিব। এই যে দেখেন এখানে আছে 2n+2r আর এই যে -n, আর বাকি যা ছিল তা আমরা লিখে দিলাম। মানে এটাকে জাস্ট আমরা দুইটা পার্টে ডিভাইড করেছি, নাথিং এলস। ঠিক আছে। এখন আমরা কি করব? এখন খেয়াল করেন,
সো এখন আমাদের যে প্রমাণ ছিল, আমাদের প্রমাণ খেয়াল করি, আমরা তো প্রথমে রেকারেন্স ফর্মুলা 2 প্রমাণ করব, তাই না? সো আমরা এতক্ষণ কিসের মান বের করেছি? এতক্ষণ আমরা বের করেছি হচ্ছে যে n প্রাইম x এর মান। কিন্তু আমার এখানে যে ফর্মুলা আছে, আমার এখানে কি আছে? আমার এখানে আছে x j n প্রাইম x, মানে j n প্রাইম x এর সাথে একটা x আছে, তার মানে এই সমীকরণের সাথে একটা x গুণ করে দিতে হবে। এই কাজটাই হচ্ছে এখানে করা হয়েছে। এই যে দেখেন এখানে একটা x গুণ করা হয়েছে। এখানে দেখেন এখানে ছিল হাফ, এই হাফের সাথে x গুণ করে এখানে x/2 লেখা হয়েছে। মানে x কিন্তু এই পদের মধ্যেও গুণ হবে, এই পদের মধ্যেও গুণ হবে, এই পদের মধ্যেও গুণ হবে। মোট কথা হচ্ছে এই টোটাল সমীকরণের মধ্যে x গুণ করা হবে। সো এই জায়গার মধ্যে x, এই যে হাফের সাথে গুণ করা হয়েছে, তখন এটা x/2 হয়ে গেল। এখানেও সেম, হাফের সাথে গুণ করলে x/2, আর বাকি যেভাবে ছিল ঠিক সেভাবেই, এখানে কোনো হাত দেওয়ার দরকার নাই। এখন খেয়াল করি দেখেন, একটু বুঝি। এই যে এখানে আরেকটা কাজ করা হয়েছে, গামা n প্লাস, মানে গামা r প্লাস 1 লেখা হয়েছে। এখানে আছে গামা n প্লাস r প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এই অংশটা। এখন এটা হচ্ছে কিভাবে দেখেন, আমরা জানি সূত্রটা, আমি একটু লিখি। সূত্র হচ্ছে গামা n প্লাস 1 সমান n গামা n। এইটা মানে গামা ফাংশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস, অর্থাৎ গামা n প্লাস 1 সমান n গামা n। ঠিক আছে? সো প্রথমে দেখেন এখানে এই যে গামা r প্লাস 1 এটা কিন্তু লেখা হয়েছে। এখানে কাজটা করা হয়েছে হচ্ছে এই জায়গাতে গামা n প্লাস r প্লাস 1। খেয়াল করেন, গামা n প্লাস r প্লাস 1 সমান কি হবে? এটাকে মনে করেন n, এটার সাথে কম্পেয়ার করেন, এই অংশটা n, এটা হচ্ছে 1। তাহলে গামা n প্লাস 1 সমান কি হবে? প্রথমে তো হবে n, তারপর হচ্ছে গামা, দেখেন n তারপর কি গামা n গামা n n গামা n। তাহলে গামা n মানে কি? গামা n প্লাস r। তার মানে এই যে গামা n প্লাস r প্লাস 1 ছিল, এইটা সমান হচ্ছে r প্লাস 1 গামা r প্লাস 1। বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গার মধ্যে তো আমি সূত্র লিখলাম, তাহলে এইখানে তো আমি সূত্রটা লিখতে পারতাম, এইখানেও তো আমি সূত্রটা লিখতে পারতাম, আমি কেন লিখলাম না? এটা এই কারণে, কারণ দেখেন এখান থেকে আমরা খুব ইজিলি r প্লাস nটাকে কেটে ফেলতে পারি। কেটে ফেললে আমাদের এক্স্যাক্টলি এরকম একটা স্ট্রাকচার চলে আসবে, আর এখানে আছে n প্লাস 2r মাইনাস 1, এটাকে আমরা n মাইনাস 1 প্লাস 2r লিখতে পারি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এইখানে এই যে বার দিল, এটা কেন দিল? এইটা আসলে দেয়া হয়েছে একটা গ্রুপ বোঝানোর জন্য, মানে আমাদের যে সূত্রের সাথে কম্পেয়ার করার জন্য এই বারটা দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বেসেল ফাংশনের ডেফিনেশনটা লিখে দেখেন। বেসেল ফাংশন আমরা সমান কি জানি? আমরা একটু ডেফিনেশনটা লিখি, খেয়াল করি। যে এন এক্স সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1, দেখেন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার আর। আচ্ছা, এখানে আর লিখছে, তো আমি আর দিয়ে লিখি, আপনি যে কোনো একটা দিয়ে লিখতে পারবেন, সমস্যা নয়। মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স বাই 2, দেখেন n প্লাস 2r, আর নিচে হচ্ছে গামা r প্লাস 1, দেখেন গামা r প্লাস 1 গামা n প্লাস r প্লাস 1। এখন এইটার সাথে মিলানোর জন্যই আসলে এই সূত্রটাকে লেখা হয়েছে, এই সূত্রটাকে লেখা হয়েছে। এখন খেয়াল করি আমরা এই পেছনে আসি, দেখেন সো মাইনাস 1 টু দি পাওয়ার আর, আমরা যদি জে এন এক্স এর ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে আমাদের কি কি দরকার? আমাদের প্রথমত হচ্ছে একটা মাইনাস 1 টু দি পাওয়ার আর দরকার, লিমিট আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি দরকার। সো আমরা আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি লিখলাম। আর এখানে খেয়াল করি, এখানে আরেকটা কাজ খুব সুন্দরভাবে করা হয়েছে, সেটা হচ্ছে ঠিকই তো আছে, জাস্ট এখানে এটা কাটাকুটি করছে, হ্যাঁ ঠিক আছে, এটা সমস্যা নাই। তাহলে দেখেন এখানে আপনার যে এনএক্স এর ফর্মুলা ইউজ করবে, তাহলে যে এনএক্স এর ফর্মুলা যদি আপনি নিয়ে আসতে চান, মানে বেসেল ফাংশনের সূত্র যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার আর দরকার প্রথমেই। সো আমরা মাইনাস 1 টু দি পাওয়ার আর যা আছে লিখলাম, তারপর এক্স বাই টু, তারপর কি আছে এখানে দেখেন, সূত্রটা একটু দেখি আমরা, দেখেন খেয়াল করি
-1 x/2 n+2r n+2r। এখানে অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হবে, অলওয়েজ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখানে যত থাকবে 2 এর সাথে তত থাকবে। মানে এখানে যদি r থাকে তাহলে 2 এর সাথে r, এখানে যদি আপনি s লিখেন তাহলে 2 এর সাথে আপনাকে s লিখতে হবে। কথা এইটাই, এখানে 1 এর সাথে তা লিখতে হবে আর এখানে 1 + n এর সাথে তাই লিখতে হবে। বিষয়টা বোঝেন, বিষয়টা একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে আমরা যদি jn-1 লিখি, দেখেন আমরা যদি jn-1x লিখি তাহলে এটা কি হতে হবে, খেয়াল করি একটু খেয়াল করি আমরা এটাকে। দেখেন -1r তো থাকাই লাগবে ভাই, এটা নিয়ে কোনো ডাউটস নাই। n/2 এখানে থাকবে n প্লাস, কথা বোঝেন, n প্লাস সরি, এখানে খেয়াল করেন, এখানে n ছিল তাই এখানে n, এখানে কি আছে n-1, তাহলে এখানে কি হবে n-1 প্লাস 2r। এখন এই যে ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে এখানে n-1 প্লাস 2r হতে হবে যদি আপনি jn-1x নিয়ে আসতে চান। আচ্ছা, নিচের গুলোকে আমরা একটু লিখি। নিচে কি আছে, নিচে আছে গামা r+1। সো আমরা একটু লিখি গামা r+1 আর এখানে হবে গামা n। সো n এর জায়গাতে কি হবে n-1, কি হবে n-1, তারপর কি হবে r+1। তার মানে এক্স্যাক্টলি এই দুইটার জন্য দেখেন এই প্রমাণের মধ্যে এই যে আমাদের jnx আছে, এই jnx পেতে হলে এইরকম একটা মান আমাদের লাগবে, আর এই jn-1x পেতে হলে এরকম একটা মান আমাদের লাগবে। কথা বলছেন। সো আমরা এখানে কি আছে n-x মানে n-1 প্লাস 2r। দেখেন এই জন্যই এখানে এই যে n-1 প্লাস 2r লেখা হয়েছে, এবং এই যে অংশটার মান হচ্ছে লেখা হয়েছে পরে, এই অংশটার মান লেখা হয়েছে কোথায় পরে, আর এই যে অংশটার মান লেখা হয়েছে আপনার আগে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা জাস্ট এখানে এই টানটা যদি আপনি না দেন তাও কোনো সমস্যা নাই। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে n এর সাথে তুলনা করা হয়েছে, বেসেল ফাংশনের n এর সাথে এটাকে তুলনা করা হয়েছে, আর কিছুই না। নিচেও সেম প্রসেস যেটা আমি আপনাদেরকে বললাম। যেমন এখানে দেখেন কি আছে, খেয়াল করি আমরা এখানে কি আছে গামা r+1, এটা তো বাদ, এটা তো কাটা, তাই না, গামা n+r। কিন্তু আমরা যদি সূত্র মিলাতে চাই তাহলে আমাদের নিচে কি দরকার, দেখেন এই যে আমরা এখানে লিখেছিলাম n-1 প্লাস r+1। খেয়াল করে দেখেন, এই জন্য এখানে লেখা হয়েছে n-1 প্লাস r+1। এইটা করার কারণে 1 কাটা গেলে থাকবে r+n। এই যে দেখেন r+n মানে গামা r+n কে আমরা গামা, খেয়াল করেন এখানে যে কাজটা করেছে, এখানে হচ্ছে গামা n+r কে লেখা হয়েছে গামা সূত্র অনুযায়ী, সূত্র মিলানোর জন্য n-1 প্লাস r+1। তাহলে দেখেন 1 কাটা গেলে কিন্তু এই জিনিসটাই থাকে, বাট এইটাকে এভাবেই লিখতে হবে কারণ আমাদের প্রমাণের মধ্যে যে n-1x আছে। ঠিক আছে, সো এটাকে লিখলাম, আর এইটা তো যেভাবে ছিল সেভাবেই বাবা, এটাকে আর কোনো কাজ করার দরকার নাই। এখন দেখেন কত সুন্দর, এই অংশটার সূত্র হচ্ছে jnx। ঠিক আছে, আর এই অংশের যে এখানে n-1 এখানে n-1, সো এইটার সূত্র হয়ে গেল jn-1x। তাহলে x এর সাথে jn-1x আর -n এর সাথে এই অংশটা, আর এখানে আকপিস করার উদ্দেশ্যটা হচ্ছে প্রমাণ যেটা ছিল এটাকে জাস্ট এটাকে মিলিয়ে দেওয়া হয়েছে। এইটাই হচ্ছে আমাদের রেকারেন্স ফর্মুলা 2। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রেকারেন্স ফর্মুলা 2। ওকে, সো এইটা আমাদের ডান। এখন আসেন রেকারেন্স ফর্মুলা 3-এ। আচ্ছা, রেকারেন্স ফর্মুলা 3-এ কি করেছে এবং কি বলেছে আমরা একটু দেখি। রেকারেন্স ফর্মুলা 3-এ হচ্ছে এখানে যে n'(x) আছে, তার মানে এই যে বেসেল ফাংশন এটাকে কি করতে হবে, জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হবে, আর এই মানগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করে করে নিয়ে আসব। যেমন এখানে আমাদের এই যে jn-1x ওইটা আমরা কিভাবে নিয়ে এসেছিলাম মনে আছে, এই যে এরকম একটা স্ট্রাকচার আমরা দাঁড় করিয়ে দিব, দাঁড় করিয়ে আমরা এরকম একটা বেসেল ফাংশন নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ওকে, সো প্রথমত আমরা বেসেল ফাংশনের ডিফারেন্সিয়েশনটা লিখে দিলাম, তারপর এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলাম। কেন ডিফারেন্সিয়েশন, কারণ প্রথমেই এখানে যে n'(x) আছে, আপনাকে কি করবেন মানে আপনি কি করবেন সেইটা কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই দেয়া আছে, জাস্ট ফাইন্ড আউট মানে জাস্ট খুঁজে বের করেন এবং অ্যাপ্লাই করেন, দ্যাটস ইট। এখানে এমন কঠিন কোনো বিষয় নাই। সো আমরা এখানে কি করেছি, বেসেল ফাংশনটাকে লিখেছি, তারপর এটাকে জাস্ট আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব, কারণ এখানে কি আছে যে n'(x) আছে। ডিফারেন্সিয়েশনটা তো না বোঝার কিছু নেই, মাত্রই আমি বুঝাই দিছি এখানে। তারপরে কি করতে হবে,
তারপর হচ্ছে এখানে যে 2 গুণ করে দিতে হবে, এই যে 2 গুণ করা হয়েছে। আর এইদিকে এখানে যখন আপনি 2 গুণ করবেন, যখন 2 গুণ করবেন 2 এ 2 কাটা, তাহলে এই অংশটা বাদ, বাকি যা ছিল সেভাবেই লেখা হয়েছে। আর এখানে হচ্ছে -1 r আর এখানে যা ছিল তা আমরা লিখলাম, কোনো প্রবলেম নাই। ওকে ওকে, এখন এখানে কি ছিল, 2r + n। আচ্ছা, এখানে দেখেন n+2r আর এটা হবে n+r+r। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর একালটা 0 থেকে ইনফিনিটি -1 r। হ্যাঁ এভরিথিং ওকে 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 ওকে, সবই ঠিক আছে। এখানে একটা লাইন ভুল লেখা হয়েছে, এটাকে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আসেন একটু খেয়াল করি। সো এখানে প্রথমত আমরা কি করেছি দেখেন, প্রথমত হচ্ছে আমাদের যে লাইনটা ছিল সেটা লিখলাম। আর এই যে n+2r, এটাকে আমরা n+r+r লিখতেই পারি। দেখেন n+r+r কত হবে, n+2r। এইটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রমাণের জন্য এটা লাগবে, প্রমাণ করার স্বার্থে এটা আমাদের প্রয়োগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা একবার আসি। আমরা রেকারেন্স সূত্র 2 যখন প্রমাণ করেছিলাম তখন আমরা কি করেছিলাম, তখন হচ্ছে আমাদের যে এই যে আমাদের বেসেল ফাংশনটা আছে, এই বেসেল ফাংশনের ডিফারেন্সিয়েশন করেছে। বেসেল ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে যে n'(x), এইটা থেকে এইটা আমরা কিভাবে পেয়েছি, এইটা থেকে এটাকে আমরা পেয়েছি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে কিন্তু আমরা এক্স্যাক্টলি এই জায়গাটা পেয়েছি, তাই না। খেয়াল করেন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা এই জায়গাটা পেয়েছি। সো এই অংশটা পাওয়ার জন্য আমাদেরকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়েছে, এই অংশটা পাওয়ার জন্য আমাদেরকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন খেয়াল করেন, রেকারেন্স সূত্র 2 এর জন্য আমরা x দ্বারা গুণ করেছি কারণ এখানে x আছে, আর রেকারেন্স সূত্র 3 প্রমাণ করার জন্য আমাদেরকে 2 দ্বারা গুণ করতে হবে। মানে এই বিষয়গুলো আপনাকে প্রশ্ন দেখে খুঁজে বের করতে হবে যে কোন কাজের পরে কোন কাজ হবে। সো এখানে 2 দ্বারা যখন আমরা গুণ করব তখন এই হাফের সাথে 2 গুণ করলে এই 2 কাটা যাবে, বাকি যা ছিল তা আমরা লিখলাম। এখন এই লাইনটাকে দুইটা পার্টে ডিভাইড করা হবে। একটা হবে এই r+1। দেখেন এই এটাকে আমরা দুইটা পার্টে কিভাবে ডিভাইড করব। এই অংশটা তো থাকলো সমান সামেশন লিখলাম, জাস্ট এখানে এই অংশটা বাদ যাবে, এই অংশটা বাদ যাবে, তারপর এখানে প্লাস দিয়ে আমরা তখন এই অংশটাকে বাদ দিব। মানে হচ্ছে এই যে এখানে দুইটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুইটা পার্টের মাধ্যমে এই অংশটাকে আমরা আলাদা করব। একটা অংশ থাকবে এতটুকু, এই যে এতটুকু অংশ হচ্ছে একটা পার্ট, তারপর প্লাস দিয়ে আমরা লিখব, দেখেন -1r into r x/2 n+2r - 1, আর নিচে যা ছিল তা। মানে বিষয়টা হচ্ছে একটা পার্টের মধ্যে এই অংশটাকে বাদ দেওয়া হয়েছে, প্লাস n+r কে বাদ দিয়ে বাকি অংশটাকে লেখা হয়েছে। সহজ কথা হচ্ছে এই একটা পদকে দুইটা পদে আমরা ডিভাইড করেছি। এখানেও কিন্তু সামেশন আছে, ঠিক আছে, সামেশন আছে। এই জায়গাটাই আমরা এখানে একটু লিখব, এই জায়গাটাই এখানে জাস্ট আমরা একটা লিখেছি। এখানে হচ্ছে n+r, এখানে হচ্ছে শুধু r। এখন আমরা কি করব, দেখেন এখানে যা ছিল তা আমরা লিখলাম, r = 0 থেকে ইনফিনিটি লিখলাম, গামা r+1 লিখলাম, আর এই যে অংশটা গামা n+r+1 সমান হচ্ছে n+r গামা n+r। মানে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছে, মূল যে সূত্রটা হচ্ছে গামা n+1 সমান n গামা n। এটা হচ্ছে গামা ফাংশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে, এবং অনেকবার ব্যবহার করা একটা ফর্মুলা। সো এই অংশটা যা ছিল এখানে লেখা হয়েছে, আর এই অংশটার পরিবর্তে এইটাকে এভাবে লেখা হয়েছে। উপরে তো আর যা ছিল তা ওকে, কোনো সমস্যা এখানে নাই, এখানে আমরা এটাকে খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারি। আর এইদিকে হচ্ছে জাস্ট এই যে গামা r+1, এই গামা r+1 কে আমরা লিখতে পারি আর গামা r, এই যে দেখেন আর গামা r, আর বাকি যা ছিল সব সেম থাকবে, কোনো কাজ নাই, কোনো সমস্যাও নাই। আচ্ছা, এখানে এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, তাই না। আচ্ছা, এখন আমাদের কাজ কি, একটু খেয়াল করি আমরা।
ওকে ওকে সো দেখেন এখানে কিন্তু হাফ হবে না, এটা ভুলবশত রয়ে গেছিল, টাইপ মিস্টেক, ঠিক আছে, কারণ হাফকে তো আমরা এখানেই কেটে দিছি। দেখেন হাফকে তো আমরা এখানে বাদ দিয়ে দিছি, তাই না? এই যে হাফ ছিল, এই হাফটাকে কিন্তু আমরা কি করেছি, বাদ দিয়ে দিছি, ঠিক আছে। হাফটাকে কিন্তু আমরা এখান থেকেই বাদ দিয়ে দিছি। এই যে দেখেন এখানে যখন আপনি 2 দ্বারা গুণ করেছেন তখন এই 2 এই হাফের সাথে গুণ হয়ে বাদ হয়ে গেছে, সো এটা লেখার দরকার নাই। সো এটাকে জাস্ট আমরা দুইটা পার্টে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পরে এটাকে আমরা এভাবে লিখতেই পারি, জাস্ট এই যে গামা ফাংশন এর ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, গামা n + 1 সমান n গামা n। এখন কাজ কি, এখন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ লাইনটা, বাম দিকে যা ছিল তা থাকবে, এই অংশের মধ্যে যা আছে এইখানে হাত দেওয়ার কোনো দরকার নাই, শুধু আমরা একটা পরিবর্তন করব। দেখেন আমাদের প্রমাণটা কি ছিল, আমাদের প্রমাণটা কি ছিল, আমরা প্রমাণে একটু আসি। আমাদের প্রমাণে কি ছিল, আমরা একটু প্রমাণে আসি। দেখেন এই যে জে এন প্রাইম এক্স, তো জে এন প্রাইম এক্স তো আমাদের এখানে আছে, তাই না? 2jn'(x), এই যে দেখেন 2jn'(x) এটা আমাদের আছে। এখন এখানে দরকার jn-1x, jn-1x দরকার, আর jn+1x দরকার। দুইটা জিনিস এখানে দরকার, একটু খেয়াল করেন। একটা হচ্ছে jn-1x এটা দরকার, আর একটা হচ্ছে jn+1x এটাও কিন্তু দরকার। তার মানে এখন ফর্মুলা ইউজ করার সময় n+1 এবং n-1 এই দুইটা মাথায় রেখে আমাদের ক্যালকুলেশন আগাতে হবে। সো আমরা এখানে যে এই যে n-1, এই যে n-1, এই যে n-1 দুইটাকে একসাথে লিখলাম এরকম +2r, আর এইটার এটা তো কাটা যাবে, গামা r+1 আর গামা গামা দেখেন এই যে গামা n+r, দেখেন গামা n+r এটাকে এই এই সূত্রটা মানে এই ফাংশন বানানোর জন্য, এই ফাংশন বানানোর জন্য আমরা n এর জায়গাতে n-1 লিখবো। n এর জায়গাতে কি লিখবো, n-1। তাহলে দেখেন n-1 আর +r+1 হয়ে গেল। তাহলে দেখেন 1 1 কাটা দিলে এই মানটাই কিন্তু পাচ্ছেন, বাট আপনি এটা বানাতে আপনাকে হবেই হবে, কারণ আপনার কিন্তু jn-1x দরকার। সো আমরা এই যে গামা n+r এটাকে লিখলাম আমরা গামা n-1 প্লাস r+1, আর উপরে যে টার্মটা দিয়েছে ওইটা আপনি না দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওইটা দ্বারা বোঝানো হয়েছে যে এটা একটা পার্ট বা একটা গ্রুপ, এই জিনিসটাকে জাস্ট বোঝানো হয়েছে। এখন এই জায়গাটাতে বোঝেন, এই জায়গাটাতে কি কাজ করেছে। এখানে তো ছিল আমাদের আর এর মান 0 থেকে ইনফিনিটি, আর এর মান কত, 0 থেকে ইনফিনিটি, কিন্তু এই লাইনে এসে আর এর মান 1 থেকে ইনফিনিটি হয়ে গেল, আর এর মান 1 থেকে ইনফিনিটি হয়ে গেল। প্রশ্ন হচ্ছে কেন, এর জন্য এই লাইনটা একটু দেখতে হবে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা শূন্য এর গামা হচ্ছে অসীম, অর্থাৎ গামা শূন্য এইটার মান হচ্ছে অসীম। আচ্ছা, গামা মাইনাস সামথিং, গামা মাইনাস সামথিং এইটার মানও কিন্তু কি অসীম, গামা মাইনাস সামথিং এইটার মানও কি অসীম। তার মানে হচ্ছে গামার ভেতরে যে মান আসবে সেটা অবশ্যই অবশ্যই 1 থেকে শুরু করে তার থেকে বড় মানগুলো হতে হবে, সহজ কথাবার্তা এটা। যেমন গামা 1, গামা 1 এর মান হচ্ছে 1, তার মানে এটা কিন্তু এক্সিস্ট করে, বাট গামা 0 এর কোনো মান কিন্তু এক্সিস্ট করে না। সো এখানে গামা কত আছে, আর আর এর মান যদি 0 হতো, যদি আমরা আর এর মান 0 বসাতাম, তাহলে নিচে কি পেতাম, গামা 0, যেটার মান হচ্ছে অসীম। কি এটা অসীম। সো আমরা এখানে r = 0 থেকে শুরু না, মানে r এর মান 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন, দেখেন খেয়াল করেন আমরা এখানে, আচ্ছা আগে আমরা একটু খেয়াল করি 0 থেকে ইনফিনিটি এর মানে কি, এর মানে হচ্ছে r এর মান 0 1 2 3 এরকম এটা অসীমের দিকে যাচ্ছে, আর 1 থেকে ইনফিনিটি মানে হচ্ছে 1 2 3 এরকম এটা ইনফিনিটির দিকে যাচ্ছে। মানে এই সব কিন্তু সেমই আছে, শুধু একটা জিরোকে কি করেছি আমরা বাদ দিয়েছি, এবং এই জিরোটা আমরা এই কারণে বাদ দিয়েছি কারণ এই মানটা এখানে বসিয়ে দিলে এটা একটা অসীমের দিকে ধাবিত হয়, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কারণ অসীমের দিকে ধাবিত হয় এরকম কোনো মান তো আমরা বের করতে পারবো না। তো এটাকে আমরা 1 থেকে ধরেছি, আমরা চাইলেই ধরতে পারি, কোনো প্রবলেম নাই, কারণ ওই মানটা ইগনোর করলে এটা কোনো পরিবর্তনই আসলে হবে না, ঠিক আছে। ওকে, সো দেখেন এখানে যা ছিল সব আমরা লিখে দিলাম, আর এই অংশটা এখন কিন্তু কার সূত্র হয়ে গেল, যে n-1 x এর সূত্র হয়ে গেল, ঠিক আছে। ওকে, তারপর এখানে দেখেন সামেশন অফ r = 1 থেকে ইনফিনিটি, r = 1 থেকে ইনফিনিটি। সো 1 কে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে এরকম,
যে আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই যে দেখেন আর মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি। আর এখানে এখানে আমাদের যা ছিল যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এক্স বাই টু এন প্লাস টু আর মাইনাস ওয়ান, আর নিচে যা ছিল সব হুবহু সেম প্রক্রিয়া আমরা লিখে দিলাম, এখানে আর কোনো হাত দেওয়ার দরকার নাই। তারপর দেখেন তারপর এখানে এই যে আমরা মান ধরবো, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের শেষ, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। দেখেন টু জে এন প্রাইম এক্স, জে এন মানে হচ্ছে এই যে মান, এই যে মানগুলা, এই যে এইটা বের করা শেষ, এইটাও বের করা শেষ, আমাদের আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে এই অংশটা। এই অংশটা বের করার জন্য আমরা এখন যা যা কাজ করা প্রয়োজন সেইটা আমরা করব। সো সো দেখেন এই যে এখানে n মাইনাস ওয়ান, এই n মাইনাস ওয়ান এর একটা মান ধরা হবে। সো আমরা এখানে কি ধরবো দেখেন, আমরা এখানে n মাইনাস ওয়ান, দেখেন এখানে n নাকি r ছিল, সরি r মাইনাস ওয়ান। সো আমরা এখানে ধরবো, আমরা এখানে ধরে নিব r মাইনাস ওয়ান, আমরা ধরে নিলাম r মাইনাস ওয়ান এর মান ধরে নিলাম আমরা s। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ভেরিয়েবল ধরবো, এটার মান মানে r মাইনাস ওয়ান এর মান যে কোনো একটা ভেরিয়েবল আমরা ধরে নিব। সো r মাইনাস ওয়ান সমান ধরে নিলাম আমরা s, তাহলে r সমান কি হবে 1 প্লাস s। ওকে, এতটুকু পর্যন্ত ডান। এখন দেখেন আমাদের যে কন্ডিশনটা ছিল, আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা ছিল এরকম যে সামেশন অফ r মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি। r মাইনাস ওয়ান এর মান জিরো থেকে কত, ইনফিনিটি। এখন প্রশ্ন হচ্ছে r মাইনাস ওয়ান এর মান যদি আমি জিরো বসাই, r মাইনাস ওয়ান এর মান যদি আমি জিরো বসাই, তাহলে তাহলে আমাদের s এর মানটা কি হবে? r মাইনাস ওয়ান এর মান যদি আমি জিরো বসাই তাহলে s এর মান হবে জিরো। দেখেন খেয়াল করেন, r মাইনাস ওয়ান এর মান যদি আমি জিরো বসাই, খেয়াল করেন এই যে r মাইনাস ওয়ান সমান যদি জিরো বসাই তাহলে দেখেন তখন আমরা তো অ্যাকচুয়ালি এখানে খেয়াল করেন এই যে r মাইনাস ওয়ান ইকুয়াল টু s, তাহলে এইটা যদি জিরো বসাই তাহলে এটার মান কত হবে, জিরো হবে। খুব সহজ কথা, r মাইনাস ওয়ান এর মান, r মাইনাস ওয়ান এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে s এর মান হবে ওয়ান, r মাইনাস টু এর মান যদি টু বসাই তাহলে s এর মান হবে টু। অ্যাকচুয়ালি এইভাবেই প্রক্রিয়াটা যাবে। তাহলে r মাইনাস টু এ মানে r মাইনাস n মানে r মাইনাস এটার মান যদি আমি অসীমের দিকে ধরি তাহলে এইটার মানও কত হবে, অসীম হবে। মানে r মাইনাস ওয়ান এর যে মান আসবে, r মাইনাস ওয়ান এর যে মান আসবে, সরি r মাইনাস ওয়ান এর যে মান আসবে, r মাইনাস ওয়ান এর যে মান আসবে s এরও একই মান আসবে, কারণ r মাইনাস ওয়ান কে আমরা s ধরেছি, ঠিক আছে। সো এখানে এটা লেখা হয়েছে যে r মাইনাস ওয়ান এর মান জিরো হলে s এর মান হবে জিরো, আর r মাইনাস ওয়ান এর মান যদি অসীম হয় তাহলে s এর মান কত হবে, অসীম হবে। কথাটা বলছেন, এখানে আমি একটু ভুল লিখেছিলাম। দেখেন আবারও আমি একটু বলছি যে r মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা s ধরেছি, তাই না। সো r মাইনাস ওয়ান সমান যদি জিরো হয় তাহলে s সমান হবে জিরো, r মাইনাস ওয়ান সমান যদি ওয়ান হয় তাহলে s সমান হবে ওয়ান, তারপর হচ্ছে r মাইনাস ওয়ান সমান যদি টু হয় তাহলে s সমান হবে টু। সেম প্রসেসে r মাইনাস ওয়ান এর মান যদি অসীম হয় তাহলে s এর মান হবে অসীম। এই কথাটাই হচ্ছে এখানে লেখা হয়েছে, এটা না বোঝার কোনো কারণ নাই, খুব সহজ কথাবার্তা। সো এখানে আমরা লিখবো, এখানে আমাদের কি ছিল, এখানে ছিল আমাদের r মাইনাস ওয়ান, দেখেন সামেশন অফ r মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি, তাই না। সো আমরা r মাইনাস ওয়ান কে কি ধরেছি, s। সো এটা হয়ে গেল s ইকুয়াল টু জিরো থেকে ইনফিনিটি। আর r এর জায়গাতে আপনাকে ওয়ান প্লাস s বসাতে হবে। এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার r ছিল, দেখেন এখানে কিন্তু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এখানে r ছিল, r সমান ওয়ান প্লাস s বসানো হয়েছে। এখানে কি আছে, n প্লাস টু আর মাইনাস ওয়ান, তাহলে n প্লাস টু আর এর মান হচ্ছে ওয়ান প্লাস s, মানে জাস্ট ভ্যালুগুলো বসানো হয়েছে। নিচেও সেম বিষয়, এখানে ছিল আর এর জায়গাতে বসানো হয়েছে s প্লাস ওয়ান, মানে গামা r ছিল, আর এর জায়গাতে বসানো হয়েছে s প্লাস ওয়ান, এখানেও আর এর জায়গাতে বসানো হয়েছে s প্লাস ওয়ান। মানে এই লাইনে কাজটা কি করা হয়েছে, এই লাইনে হচ্ছে এখানে লিমিটটাকে চেঞ্জ করা হয়েছে, আর প্রত্যেকটা আর এর জায়গাতে জাস্ট ওয়ান প্লাস s বসানো হয়েছে, আর কিছুই না, ঠিক আছে। তারপর দেখেন এই তো আমাদের মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। মাইনাস ওয়ান টু দি পাওয়ার, দেখেন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস এস, এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস। মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে থাকবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস। সো এই যে মাইনাস, এই মাইনাস থেকে লেখা হয়েছে এই জায়গাতে, আর এখানে তো শুধু থাকবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এস, এই যে, আর বাকি যা ছিল সব সেম। এখানে একটু ক্যালকুলেশন করা হয়েছে, এখানে হবে ওয়ান প্লাস টু এস মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটা হবে ওয়ান প্লাস টু এস প্লাস ওয়ান, ওয়ান প্লাস টু এস প্লাস ওয়ান, তাহলে এটাকে আমরা লিখবো এন প্লাস ওয়ান প্লাস টু এস। এইটাকে একটা গ্রুপ হিসেবে ধরা হয়েছে, আর
আর এখানে যেহেতু লিমিট এস এর লিমিটটা যেহেতু এস এর, সো এখানে 2s হতে হবে, কারণ আমরা প্রথমে বলেছি এখানে যার লিমিট হবে 2 এর সাথে তাকেই থাকতে হবে। সো এখানে s, সো 2 এর সাথে s থাকবে, সো এটাকে আমরা একটা গ্রুপ হিসেবে ধরবো। সো এটাকে গ্রুপ হিসেবে ধরলে নিচেও একটা গ্রুপ কিন্তু আপনার লাগবে, নিচেও একটা গ্রুপ আপনার লাগবে, এই জন্য এখানে এই যে টান দিয়ে গ্রুপটাকে বোঝানো হয়েছে, আর এখানেও কিন্তু সেম জিনিস থাকবে, ঠিক আছে। সো আমাদের সবকিছু শেষ, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম, আমরা লিখবো 2jn প্রাইম এক্স ইকুয়াল টু jn মাইনাস 1x মাইনাস এটা হয়ে যাবে n প্লাস 1x। এই যে দেখেন এখানে n প্লাস 1, এখানে n প্লাস 1, সো এটা হচ্ছে n প্লাস 1x। এইটি হচ্ছে আমাদের রেকারেন্স ফর্মুলা 3। দেখেন এই যে দেখেন এইটি হচ্ছে আমাদের রেকারেন্স ফর্মুলা 3। তো এই ছিল রেকারেন্স ফর্মুলা 2 এবং 3। আমরা আশা করি বুঝতে পেরেছি, এরপর না বুঝলে প্রশ্ন করবেন। ধন্যবাদ।